আমার নাম গীতা। এটা সেই সময়ের ঘটনা যখন আমার বয়স ৩০ বছর ছিল। আমার বাবা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমার বড় দাদা ছিল একজন বিখ্যাত দর্জি, যে খুব সুন্দর সুন্দর ড্রেস তৈরি করত। কিন্তু কেউ তার ট্যালেন্টের কদর করত না। তাই বহুদিন সে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকে। তারপর সে এমন কিছু করলো যে পুরো এলাকার সবচেয়ে বিখ্যাত দর্জি হয়ে গেল, যেটা বিশ্বাসই করা যায় না। আমার দাদা প্রথম থেকে একটু মেয়েলি স্বভাবের ছিল। মেয়েলি স্বভাবের বলতে আমি যা বোঝাতে চাইছি তা হলো, সে আমাদের সাথে পুতুল খেলেই বড় হয়েছে। দাদা আমাদের থেকেও বেশি বুঝতো কোন দোপাট্টার সাথে কোন রঙের স্যুটের ম্যাচিং হবে, আর সে কথার দ্বারা যে কোনো মহিলার মন জয় করতে পারত। ওর সাথে বসে সুখ দুঃখের গল্প করতে আমার ভালো লাগতো। কিন্তু কিছুদিন পর ও একটু একটু করে বদলে গেল। মহিলারা দূর দূরান্ত থেকে ওর কাছে ড্রেস বানাতে আসতো। দাদা বাড়িতে একটা আলাদা রুম বানিয়েছিল, যেখানে বসে ও সারা রাত কাপড় সেলাই করত। কিন্তু ওই ঘরে কাউকে যেতে দিত না, এমনকি ঘর নোংরা হলেও না। ধার দেওয়ার জন্য ও আমাদের ভিতরে ঢুকতে দিত না, বরং ও নিজেই রুম ঝাড় দিত। মাঝে মাঝে সারা রাত ঘুমাতো না। কখনো কখনো দরজায় খাবার রেখে আসতে হতো। ওর কাজের প্রতি পাগলামি দেখে আমরা রেগে যেতাম। আমরা ভাবতাম, ও তো আমাদের জন্য এত কষ্ট করছে, ও সারা রাত বসে কাপড় সেলাই করত। কিন্তু যখন আমরা ওর সম্পর্কে এলাকায় অদ্ভুত অদ্ভুত কথা শুনলাম, তখন আমরা হতবাক হয়ে গেছিলাম। ব্যাপারটা হলো, আমার দাদা যে কোনো মেয়ের ড্রেস তৈরি করে দিলে পরের দিনই সেই মেয়ের বিয়ে হয়ে যেত। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে যে কোনো অদ্ভুত জিনিস নিয়ে প্রথমে সবাই খুব মজা করে, কিন্তু তারপর সবাই আবার বিশ্বাস করেও ফেলে। শুরুতে এই ব্যাপারটা নিয়েও লোকের অনেক মজা করত, কিন্তু এখন সবাই বিশ্বাস করে ফেলেছে যে আমার দাদার কাজ সম্বন্ধ তৈরি করে দেয়। ওর কাছে অনেক দূর দূর থেকে মেয়েরা আসতে শুরু করে, আর ও যে মেয়েরই ড্রেস তৈরি করে দেয় তারই তাড়াতাড়ি সম্বন্ধ ঠিক হয়ে যায়। কিন্তু দাদা বাড়ির কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো কথা বলতো না। আমরা ওকে কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দিত না। বেশি প্রশ্ন করলে উল্টে রেগে গিয়ে ধমক দিয়ে বা বলতো, নিজের কাজে মন দে। একদিন খুব সকালে একটি মেয়ে এবং তার মা আমাদের বাড়িতে আসে। তারা এক বাক্স মিষ্টি এবং অন্য বাক্সে ফল নিয়ে এসে মাকে বলল, তোমার ছেলে কামাল করে দিয়েছে। আমার মেয়ের বয়স 28 বছর হয়ে গেছিল, কিন্তু কোনো সম্বন্ধ আসতো না। তোমার ছেলের কাছ থেকে দু একটা ড্রেস তৈরি করা মাত্রই ওর বিয়ে ঠিক হয়ে গেছে। তাই আমরা মিষ্টি নিয়ে এসেছি। আমি মিষ্টি বাক্সটা নিয়ে ঘরে ঢুকে গেলাম। যাক, এই সুযোগে মিষ্টিটা পেলাম। কিন্তু মা বিরক্ত হয়ে গেল, কারণ প্রতিদিনই এরকম কেউ না কেউ বাড়িতে আসতো। কেউ ধন্যবাদ জানাতে, আবার কেউ তার সম্পর্কে জিজ্ঞাসা করতে। আমার মা মনে মনে বিশ্বাস করত যে দাদা কোনো না কোনো উল্টোপাল্টা কাজ করছে। কিন্তু দর্জির কাছে অপরাধ কিভাবে করবে? ও তো শুধু ড্রেসই তৈরি করে। ড্রেস তৈরি করে কিভাবে কারো বিয়ে হতে পারে, এটা আমার মাথায় ঢুকতো না। দাদাকে কিছু জিজ্ঞেস করলে ও কোনো উত্তর দেবে না। তাই আমার মাথায় একটা প্ল্যান এলো। একদিন আমি আমার এক বান্ধবীকে বললাম, ও যেন আমার দাদাকে দিয়ে একটা ড্রেস তৈরি করায়। উল্টে আমার বান্ধবী বলল, ও নিজেই আমার দাদাকে দিয়ে কাপড় তৈরি করাতে চায়, কিন্তু আমার দাদা ওকে সময় দিচ্ছে না। তাই আমি ওকে বললাম, আমি দাদাকে ওর হয়ে সুপারিশ করব, কিন্তু আমাকে সব কিছু বলতে হবে যে দাদা ওকে কি কি বলে আর ওর সম্বন্ধ কিভাবে হয়। কারণ আমার বান্ধবীও আমার বয়সী এবং ওর এখনো বিয়ে হয়নি। ওই দিন রাতে আমি দাদাকে বললাম, দাদা, আমার বান্ধবী তোমাকে দিয়ে কাপড় তৈরি করাতে চায়। দাদা বলল, আমার কাছে সময় নেই, লাইনে অনেক লোক আছে, তাকে 2 মাস পরে আসতে বল। আমি দাদাকে বললাম যে, দাদা, আমি তোমার বোন এবং ও আমার বান্ধবী, তাহলে ও তো তোমারও বোন,
তুমি যদি আমার একটা কথা না রাখো তাহলে তুমি আমার দাদা হয়ে কি লাভ বলো? দাদা বলল, তুই খুব কথা শিখেছিস। আমি বললাম, প্লিজ ওকে একটা ড্রেস তৈরি করে দাও না, ওর খুব তাড়া, ওদের বাড়ির সবাই খুব টেনশনে আছে, প্লিজ তুমি একটু দেখো। দাদা বলল, ঠিক আছে, 1 সপ্তাহ পর ওকে আমার দোকানে আসতে বলিস। সপ্তাহ পরে আমার বান্ধবী দাদার দোকানে গিয়ে তার ড্রেসের মাপ দেয়। মাপের তুলনায় কাপড় কম পড়েছিল, তাই ও কাপড় নিয়ে আবার দাদার দোকানে গেছিল। পরে একদিন কাপড় তৈরি হয়েছে কিনা জিজ্ঞেস করতে গেল। অবশেষে 2 দিন পর দাদা ওকে কাপড় তৈরি করে দিল। আমি বান্ধবীকে বললাম, ড্রেস এক্ষুনি পরবি? কারণ আমি শুনেছি যে দাদার তৈরি ড্রেস পরার সাথে সাথে বাড়িতে সম্বন্ধ আসে। ও আমাকে বলল, আমার ভয় করছে, না জানি কি হবে। আমি বললাম, ভয় পাওয়ার কি আছে, আমার মনে হয় এই সবই গুজব, দাদা টাকা খাইয়ে এইসব কথা ছড়িয়েছে। আমার বান্ধবী বলল, আমি মঙ্গলবার ড্রেসটা পরব। মঙ্গলবার সারাদিন কেটে গেল। সন্ধ্যায় ফোন করে ও আমাকে যা বলল তাতে আমি অবাক হয়ে গেলাম। ও বলল ওর জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, বাড়ির সবাই রাজি, আর ছেলেটিকেও ওর নায়কের মতো দেখতে লেগেছে। দোস্ত, তোর দাদা একজন জাদুকর। আজকেই আমি ড্রেসটি পরেছি, আর আজকেই আমার জন্য সম্বন্ধ এসেছে। ও এক নিঃশ্বাসে এই সমস্ত কথাগুলো বলতে থাকলো। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কিভাবে হতে পারে। আমি মাকে এই খবর শোনালে মা মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমার মা নিশ্চিত যে দাদা কোনো জাদুটোনা করেছে। মা বলতে লাগলো, যারা জাদুটোনা করে তাদের ঘর সংসার ধ্বংস হয়ে যায়, এই সংসারও ধ্বংস হবে। মা নিজের চিন্তাতেই ব্যস্ত। কিন্তু আমি জানি জাদুটোনা দিয়ে কিছু হয় না, এটা কোনো জাদুটোনা না। তবুও আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম, দাদা তোকে কিছু দিয়েছিল কি, বা গুরুত্বপূর্ণ কিছু বলেছিল? বান্ধবী বলল, না না, আমার দাদা ওকে কিছুই দেয়নি এবং তেমন কিছু বলেওনি। দাদা শুধু সেই সব কথাই বলেছিল যা সব দর্জিরাই বলে, তোমার ড্রেস কেমন হবে, ড্রেস এর সাথে কিছু লাগাতে হবে কিনা, শুধু এই সব কথাই জিজ্ঞেস করেছিল। যদি এরকমই হয় তাহলে আমার দাদা আমাকে কেন একটা ড্রেস বানিয়ে দেয় না? আমারও বিয়ের বয়স হয়েছে, আমার বয়স 30 বছর হয়ে গেল। নাকি আমার বিয়ে নিয়ে ওর কোনো চিন্তাই নেই, যেখানে আমার দিদির বিয়ে 22 বছর বয়সেই দিয়ে দিয়েছিল। তাহলে ও আমার সাথে এরকম শত্রুতা কেন করছে? ও আমার বিয়েও দিচ্ছে না, আর আমার জন্য একটা ড্রেসও বানিয়ে দিচ্ছে না। আমার বিয়ে যদি মাত্র একটা ড্রেস ধরেই, তাহলে কেন ও হাতের উপর হাত রেখে বসে আছে? 2 সপ্তাহ পর আমি আমার বান্ধবীর বিয়েতে গেলে সবাই বলতে লাগলো, এ তো গীতার দাদার কাছ থেকে ড্রেস বানিয়েছিল। কিন্তু সে সবাইকে সময় দেয় না, কাকে কাকে সময় দেবে সেটা ভাগ্যের ব্যাপার। সবাই আমাকে জোরাজুরি করে যে দাদাকে বলে তাদের ড্রেস বানিয়ে দেওয়ার জন্য। আমি ওদের ভাবে বললাম, আমার দাদা আমাকেই টাইম দেয় না, তোমাদের কিভাবে টাইম দেবে? আমি ভিতরে ভিতরে দাদার উপর রেগে গেলাম। একথা জানার পর সবাই অবাক হয়ে গেল। সবাই বলতে লাগলো, ও যখন এলাকার মেয়েদের বিয়ে করিয়ে দেয়, তাহলেও তার নিজের বোনকে বিয়ে দিচ্ছে না কেন? আমি সেখানেই কেঁদে ফেললাম। জানি না আমার কি হয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। এরপর আমি রেগে গিয়ে ভাবলাম আমি এই বিষয়টার গভীরে যাব। মনে মনে ভেবে নিলাম, আমি যদি দাদার কাছে আমার জন্য ড্রেস বানাতে যাই তাহলে ও আমার মুখ দেখেই ওখান থেকে তাড়িয়ে দেবে। তাই আমাকে মুখ লুকিয়ে অর্থাৎ মুখ ঢেকে যেতে হবে, এবং আমি তাই করলাম। আমি আমার মুখ ঢেকে গলার স্বর পাল্টে দাদার দোকানে গেলাম। দাদা বলল, আমার হাতে একটুও সময় নেই, আমি তোমাকে সময় দিতে পারবো না। আমি খুব অনুনয় বিনয় করতে লাগলাম যে আমি খুব টেনশানে আছি, আমার বয়স হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে বিয়ে করিয়ে দিন। দাদা বলল, আমি বিয়ে দিয়ে দেই না, আমি শুধু ড্রেসই বানাই, বাকিটা তোমার ভাগ্য। আমি বললাম, ঠিক আছে, আমার ড্রেসই বানিয়ে দিন। আমি 2টি ড্রেস বানাতে দিলাম। আমাদের টাকার কোনো অভাব নেই, কারণ দাদা অনেক টাকা ইনকাম করে। আমি মায়ের কাছ থেকে দাদার ওখানে গিয়েছিলাম।
দাদা আমার মাপ নিতে নিতে আমার নাম জিজ্ঞেস করলে আমি ভুল নাম বললাম। বয়স জিজ্ঞেস করলেও সেটাও বানিয়ে বললাম। তারপর দাদা জিজ্ঞেস করলো, তোমাদের বাড়িতে কে কে আছে আর তুমি কি করো? কোনো দর্জি এত বিস্তারিত তথ্য নেয় না, কিন্তু দাদা কথায় কথায় খুব সুন্দরভাবে সমস্ত তথ্যগুলো নিল। ও আমার সাথে কথা বলতে বলতে আমার ফোন নম্বর, আমি কত দূরে পড়াশুনো করেছি সব কিছু জিজ্ঞেস করে নিয়েছে। তারপর বলতে লাগলো, আজকাল সম্বন্ধের খুব অভাব, সম্বন্ধ হচ্ছে না কারণ মেয়েদের অনেক ডিম্যান্ড। তোমার কি ধরনের ছেলে পছন্দ? ও কেন আমাকে এত কথা জিজ্ঞেস করছে? আমি যেহেতু ছদ্মবেশে দাঁড়িয়ে, তাই মনে মনে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি সবই বলেছি। এরপর দাদা বলল, তোমার ড্রেস হয়ে যাবে, তুমি 1 সপ্তাহ পরে এসো। আমি বললাম, ড্রেসটা তাড়াতাড়ি পেলে খুব ভালো হয়। তখন দাদা বলল, মাঝে একবার এসে খোঁজ নিয়ে যেও। পরের বার খোঁজ নিতে গেলে ও বলল, ড্রেস এখনো কমপ্লিট হয়নি। এদিকে আমি মনে মনে ভেবেছিলাম দাদা এই রুমের মধ্যে কি করে, তাই আমি আগে থেকেই কোনো রকমে ওই রুমের জানলাটা খুলে রাখলাম। তারপরে দাদা যখনই রুমের তালা দিয়ে দোকান থেকে বাইরে গেল, আমি জানলা দিয়ে ভিতরে ঢুকলাম। আমি অবাক হয়ে গেলাম যখন দেখলাম রুমের মধ্যে এমন কোনো অন্য জিনিস নেই যা দেখে আমি কিছু আন্দাজ করতে পারি। এখানে শুধু দুটো মেশিন আর একটা পর্দা ছিল। একটা মেশিন সিল্কের কাপড়ের জন্য আর একটা সুতির কাপড়ের জন্য। এখানে সব কিছুই ঠিক দর্জির ঘরের মতোই। এখানে সেখানে কাটা কাপড়, সুতো ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর আমি এমন একটা জিনিস দেখলাম, দেখে আমার চোখ বড় বড় হয়ে গেল। ঘরে অনেকগুলো বড় বড় রেজিস্টার খাতা। আমি রেজিস্টারের দিকে এগিয়ে দেখলাম এগুলো অনেক বড় বড়, কিন্তু দর্জির এত কি হিসাব আছে যে দাদা এত বড় বড় রেজিস্টার খাতা রেখেছে? এবং সেগুলোও দেখতে অনেক পুরনো। আমি সেগুলো খুলে দেখার আগেই বাইরে কিছু নড়াচড়ার আওয়াজ শুনতে পেয়ে ভয়ে জানলা দিয়ে বাইরে বেরিয়ে পালালাম। মনটা ভেঙে গেল, কিন্তু ভাগ্য ভালো দাদা আমাকে দেখেনি। দাদা রুমে কিছু ভুলে গিয়েছিল, তাই সেটা নিতে ফিরে এসেছে। আমি মনে মনে ঠিক করে নিলাম এই কাজ আর করব না, কারণ দাদা যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। আগেই আমি ওকে ধোঁকা দিয়েছি, তাই আবার ওকে ধোঁকা দিতে পারবো না। যদি জানতে পারে তবে ও কি যে করবে কে জানে। আমি সেই দিনের অপেক্ষায় রইলাম, যেদিন দাদা আমার ড্রেস বানিয়ে আমার হাতে দেবে আর আমি ড্রেসটা পরব। আমি কাউকে এই বিষয়ে কিছুই বলিনি, এমনকি আমার বান্ধবীকেও না, যদিও বিয়ে করে ওর শ্বশুরবাড়ি নিয়েই ব্যস্ত। আমি যখন আমার ড্রেস নিতে দাদার ওখানে গেলাম, তখন দাদা আবারও আমার নাম জিজ্ঞেস করলো। ও কি আমাকে সন্দেহ করছে নাকি? আমি ভয়ে ভয়ে আমার নাম বললাম। দাদা বলল, তোমার ড্রেস রেডি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি ড্রেসগুলো নিয়ে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে আসি। ড্রেসটা দেখছি দাদা ভালোই বানিয়েছে। ভাবলাম ড্রেসটা পরি। আবার ভাবলাম আমিও মঙ্গলবারেই ড্রেসটা পরব। আর মঙ্গলবার 2 দিন পরেই। আমি মনে মনে ভাবলাম মঙ্গলবার ড্রেসটা এমনভাবে পরব যাতে আমার দাদা দেখতে না পায়, কারণ ওই ড্রেসটা পরে আমি দাদার সামনে তো যেতেই পারবো না। যাই হোক, আমি মঙ্গলবারে ওই ড্রেসটা পরলাম। সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, কিছুই হলো না। কেউ বাড়িতে সম্বন্ধ নিয়ে আসলো না। ভাবলাম আমার বান্ধবীও রাতে খবর দিয়েছে, হয়তো কেউ আসবে। আমি মাকে ঘরে পরিষ্কার করতে আমাকে সাহায্য করতে বলেছিলাম, কারণ আমি মনে মনে বিশ্বাস করে ফেলেছিলাম। কিন্তু সারাটা দিন কেটে গেল, কেউ আমাদের বাড়িতে আসলো না। পরের দিন আমার এক বান্ধবীর ফোন পেলাম। সে বলল যে গতকাল আমাদের বাড়িতে কিছু লোক এসেছিল। তারা সব অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। তারা বলছিল প্রীতি নামে এক মেয়ের জন্যে তারা তাদের ছেলের সম্বন্ধ নিয়ে এসেছে। আমার ছেলের বয়স 32 বছর আর এখনও ওর বিয়ে হয়নি। তাদের সাথে ছেলেটাও ছিল। ছেলেটা দেখতে ভালোই। আমাদের বাড়িতে তো প্রীতি নামে কোনো মেয়েই নেই, আর আমরা ওকে ডাকিও নি। কিন্তু ওরা বলছিল আমাদের এখানে আসতে বলা হয়েছে। ওরা জেদ করে বসে রইল।
ওরা বারবার বলছিল শুধু আপনারা প্রীতিকে নিয়ে আসুন, আমরা মেয়ে দেখব। কিন্তু আমরা ওদের কি বলবো? মা অনেক বুঝিয়ে শুনিয়ে ওদের ফেরত পাঠায়। এই খবর শুনেই আমি হতবাক হয়ে গেলাম, কারণ যখন দাদা আমাকে বাড়ির ঠিকানা লিখতে বলেছিল আমি নিজের বাড়ির ঠিকানা লিখতে পারিনি, তাই বন্ধু বাড়ির ঠিকানা লিখেছিলাম। ধরা পড়ার ভয়ে আমি নিজের ঠিকানা লিখতে পারিনি, আর ভুল ঠিকানাও লিখতে পারিনি। আমি আমার নামও প্রীতি বলেছিলাম। তার মানে এটা সত্যি, আমি যে নাম আর ঠিকানা বলেছিলাম সেই মেয়ের নামেই সত্যি সম্বন্ধ এসেছিল। আমি মাকে এই সমস্ত কথা বলার চেষ্টা করেছিলাম, তখনই হঠাৎ দাদা আমাকে দেখে ফেলে। আমি ভুলে গেছিলাম যে এই মুহূর্তে আমি তার সেলাই করা ড্রেস পরে দাঁড়িয়ে আছি। আমাকে দেখে দাদা বলল, বদমাস মেয়ে, আমার দোকানে ছদ্মবেশে এসেছিলে গোয়েন্দাগিরি করতে, আমাকে মিথ্যা বলেছিস। মা দেখো তোমার মেয়ে কত বড় ড্রামাবাজ। দাদা আমাকে বকাঝকা করতে লাগলো। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমি ওর রহস্য বলতে এসেছিলাম, কিন্তু ও আমারই রহস্য খুলে দিল। মা বললেন, দাদাও চিটার আর তুইও চিটারির কথা শুরু করেছিস। কি জানি তোরা কেমন করে এমন হলি, তোর বাবা তো মোটেও এমন ছিল না, আমিও এরকম না। কি জানি কোন চিটারি করে তোর দাদা সারা এলাকায় বিখ্যাত হয়ে গেছে, আর তুই এখন সব শুরু করেছিস। আমি মাকে সব কথা খুলে বললাম। দাদা মাথায় হাত দিয়ে বসে পড়ে বলল, বিভীষণ, নিজের বাড়িতে আগুন লাগাচ্ছিস। আমি তোকে সব কিছু বলছি, যাতে তুই আমার পিছনে গোয়েন্দাগিরি করা ছেড়ে দিস, না হলে তুই আমার এত কষ্ট করে তৈরি করা সুনাম সব নষ্ট করে দিবি। তুই তোর বান্ধবীকেও এই উদ্দেশ্যে আমার কাছে পাঠিয়েছিলি, আর তুই নিজেও এই উদ্দেশ্যে আমার কাছে এসেছিলি। আর বোকা, আমি কোনো খারাপ কাজ করি না, আর কোনো জাদুটোনাও করছি না। আমি খুব ভালো দর্জি ছিলাম, আর আমার হাত কথা বলতো। কিন্তু তুই তো জানিস মানুষজন আমার কদর করেনি। একজন দর্জির দোকান আমি 5 বছরে কাজ করেছি। সে আমাকে দিয়ে অনেক কাজ করাতো, কিন্তু খুব কম টাকা দিত। আমার কারণেই তার দোকান চলতো, কিন্তু সে আমাকে পুরো বেতন দিত না। এখন নিজের কাজ নিজেই করব। কিন্তু দর্জিরা তখনই কাজ পায় যখন তাদের নাম পপুলার হয়, আর দর্জিদের নাম খুব তাড়াতাড়ি পপুলার হয় না, এতে অনেক বছর লেগে যায়। আমার এক বন্ধু আছে যে ঘটকালির কাজ করে। ওর ঘটকালির ব্যবসা ভালো চলছিল না, যদিও ওর কাছে ভালো ভালো ছেলের খোঁজ ছিল। আমার দোকানে কোনো মেয়ে আসলেই আমি বুঝতে পারতাম সে বিবাহিত না অবিবাহিত। আমি তার কাছ থেকে সব কিছু জেনে নিতাম। তার নাম কি, বয়স কত, লেখাপড়া কত দূর করেছে, কোন বংশের মেয়ে, জাত কি, কেমন ছেলে পছন্দ, এসবই আমি কথায় কথায় জেনে নিতাম। মহিলারা সরল, ওদের বোকা বলবো না, তবে ওরা অবশ্যই সরল হয়, তাই তারা কথায় কথায় সব কিছুই বলে দিত। দর্জি হোক বা দুদলা, মাঝে মাঝে দোকানদারদের সাথেও মেয়েরা খোলাভাবে কথা বলে, আর আমি নিরীহ মেয়েদের টার্গেট করতাম। দাদা টার্গেট বলার সাথে সাথেই মা ওর গালে থাপ্পড় মারে। দাদা মায়ের মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপরে দাদা মাকে উপেক্ষা করলো, কারণ টার্গেট মানে ও খারাপ কিছু বোঝাতে চায়নি। তারপর দাদা বলতে লাগলো, আমি যদি বুঝতে পারতাম কোনো মহিলা চালাক চতুর, তাহলে আমি তাকে বলতাম আমার সময় নেই। আমি তাদের জামা কাপড় সেলাই করার সাথে সাথে তাদের সমস্ত কিছু জেনে নিয়ে সেই অনুযায়ী আমার বন্ধুকে সম্বন্ধ খোঁজার কথা বলতাম। সেই অনুযায়ী 2 দিন পর ছেলেপক্ষকে মেয়ের বাড়িতে পাঠিয়ে দিত, আর মেয়ের বাড়ির লোক যদি তাদের পছন্দের পাত্র বাড়িতেই বসে পায়, তাহলে তারা রাজি না হয়ে যায় কোথায়। এখন তোমরা বুঝতে পেরেছো আমার কাজ করার ধরন কি? এখন আমিও বুঝতে পেরেছি যে দাদার রুমে যে রেজিস্টারগুলো দেখেছিলাম সেগুলো সম্ভবত মেয়েদের বাড়ির তথ্যের জন্য। দাদা বলল, আমি ওই কথা কাউকে বলতে চাইতাম না, সেই জন্য আমি এই কথা কাউকে বলিনি, আর খিটখিটে স্বভাবের হয়ে গেলাম, যাতে লোকেরা আমার খুব বেশি প্রশ্ন না করে। এভাবে বিয়ে দেওয়ার জন্য আমি এলাকার বিখ্যাত দর্জি হয়ে গেলাম। আমার কাজটাও আমার জন্য আশীর্বাদ হয়েছে। আমার বন্ধুর কাজও ভালো চলতে শুরু করেছে। আগে 1 বছরে সে মাত্র 10-12টা ক্লায়েন্ট পেত, কিন্তু এখন প্রতি সপ্তাহে তার দ্বারা একটা করে বিয়ে সম্পন্ন হয়।
আর আমাদের এই কাজে কারো ক্ষতি হয় না, কিন্তু আমাদের পদ্ধতিটা হয়তো একটু ভিন্ন। কিন্তু আমাদের উদ্দেশ্য খারাপ না মা। তোমার ছেলে মানুষের সংসার গড়ে দেয়। এখন যদি তোমার ভুল মনে হয় তাহলে আমাকে আরেক গালে থাপ্পড় মারো। মা দাদার মাথা নিচু করে দাদার মাথায় হাত বুলিয়ে আদর করে দিলেন। তখন আমি দাদাকে বললাম, যদি এরকমই হয় তাহলে তুমি এখনো আমার বিয়ে দাওনি কেন? আমি তোমার নিজের বোন। তখন দাদা বলল, আরে পাগলি, আমি তোর জন্য একটা ভালো ছেলে খুঁজছিলাম। তোর জন্য আমার এভাবে সম্বন্ধ খোঁজার দরকার নেই। আমি তোর জন্য সবচেয়ে ভালো ছেলে খুঁজে বের করব। এতদিন আমি টেনশনে ছিলাম। প্রতিদিন ভাবতাম আজ করব কাল করব। এটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে। কিন্তু মাঝে মাঝে দেরি করেও ভালো হয়। তোর জন্য একটা ছেলে দেখে নিয়েছি, আর জাঁকজমক করেই তোর বিয়ে দেব। আর তুই কি করে ভাবলি যে আমি তোকে খালি হাতে পাঠাবো? তোর বিয়ের যৌতুকও তো জোগাড় করতে হতো। এতদিন আমি সেটাই করেছিলাম। সেদিন তুই বড় গোয়েন্দা হয়ে আমার রুমে গেছিলি। তুই যদি পর্দার পিছনে তাকাতি তাহলে তোর বিয়ের যৌতুক সেখানেই দেখতে পেতি। আমি পর্দার আড়ালে তাকাইনি, কারণ আমি ওখানে শুধু জামা কাপড় দেখতে পাচ্ছিলাম। তাই ভেবেছিলাম ওখানে শুধু জামা কাপড়ই আছে। দাদার কথা শুনে আমিও মাথা নিচু করে ফেললাম। দাদা আমার মাথায় হালকা থাপ্পড় মেরে বলল, এখন এসব না করে বিয়ের প্রস্তুতি নে। তোর কি কি দরকার একটা লিস্ট বানিয়ে আমাকে দিস, আমি এনে রাখবো। আমার চোখে আনন্দের অশ্রু এসে গেল। মা আমাদের দুজনকে আদর করলেন। দাদা ঠিকই বলেছিল, ওর কায়দা হয়তো একটু অদ্ভুত ছিল। ও মেয়েদের বিয়ে দিচ্ছিল। আজকের দিনে মেয়ের বিয়ে দেওয়া এতটাই কঠিন হয়ে পড়েছে যে বলার না। এমন নয় যে ছেলে কম বা মানুষ শুধু টাকা পয়সার পিছনেই ছুটছে। আজকাল মেয়েরাও নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করতে চায়। আমি গর্ব করে বলতে পারি, আমি আমার দাদাকে নিয়ে গর্বিত। সে যাই করুক না কেন ভালোই করেছে। ধন্যবাদ।